প্রভাবে বিশ্ববাজারে প্রায় ৬% বেড়েছে জ্বালানি তেলের দাম। দেশে এখনই দাম বাড়ছে না, জানালেন অর্থ উপদেষ্টা। ভরা মৌসুমেও খারাপ সময় পার করছে আম ব্যবসায়ীরা। ঈদের লম্বা ছুটি ও গরমের প্রভাবে দাম কমেছে প্রায় 40%। খেলাপি বাড়ায় ব্যাংকে প্রভিশন ঘাটতির রেকর্ড। 1 বছরে 6 গুণ বেড়ে ঘাটতি প্রায় 2 লাখ কোটি টাকা। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ব বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। গত 5 দিনে দাম বেড়েছে প্রায় 6%-র মতো। তবে দেশে এখনই জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত তীব্র হয়েছে। এ পরিস্থিতিতে সরবরাহ বিঘ্ন হওয়ার শঙ্কায় বিশ্ববাজারে জ্বালানির দামে অস্থিরতা বেড়েই চলেছে। সবশেষ তথ্য অনুযায়ী ব্র্যান্ড ক্রুডের দাম 1.5% বেশি বেড়ে ব্যারেল প্রতি $74.34 দাঁড়িয়েছে। বিশ্ববাজারে দাম বেড়ে গেলেও আপাতত দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর চিন্তা নেই সরকারের। সচিবালয়ে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, সংঘাতের কারণে জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে কিছুটা বেড়েছে। তবে আমদানির ক্ষেত্রে এখনো আগের দামেই দেশে জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় পণ্য আসছে, তাই এখনই দাম বাড়ানো হবে না বলে জানান উপদেষ্টা। শুধু যুদ্ধ তো শুধু এনার্জি প্রাইস না, আমার সার যেগুলো আসবে, আপনি জানেন বেশিরভাগ জাহাজ আসে কোন দিক থেকে, যে হরমুজ প্রণালী দিয়ে আসে, সেটা এফেক্ট করতে পারে। আমার মনে হয় এই জিনিসটা বেশি দিন চলবে না। এ সময় অর্থ উপদেষ্টা আরও জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। যুদ্ধটা বেশি দিন চললে এর প্রভাব সব দেশেই পড়বে। আমরা যেগুলো অ্যাপ্রুভ করলাম, এলএনজি সার আনার ব্যাপারে, তো যে প্রাইসে করেছে ওরা ইমিডিয়েটলি আজকে তো অর্ডার চলে আসবে। কিন্তু ভবিষ্যৎ যখন কোটেশন আনবো তখন হয়তো কিছুটা রিফ্লেক্ট করবে। যুদ্ধ বিষয়ে বিশেষ প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে অর্থ উপদেষ্টা জানান, ক্রয় কমিটিতে এখন পর্যন্ত যেসব পণ্য আনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে সেগুলো পুরনো দামে। তবে ভবিষ্যতে আমদানি পণ্যের দামে প্রভাব পড়ারও আশঙ্কা রয়েছে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আইইইএফ এর প্রধান জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম। শফিকুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আপনার সাথে শুরুতেই জানতে চাইব, আমরা জানি যে এখন পর্যন্ত গত 6 দিনে আমরা দেখেছি যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম 6%-এর মতন বেড়েছে। সামনের দিনে আরও কতটা বাড়বে সে বিষয়ে আমরা এখনও জানি না, যদিও অর্থ উপদেষ্টা দাম না বাড়ানোর আশ্বাস দিয়েছেন। আগামীতে শঙ্কা আসলে কোথায় গিয়ে ঠেকছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। দেখুন, আমাদের মাত্রাতিরিক্ত আমদানি নির্ভরতার কারণে বিশ্ববাজারে যে কোনো ডিসরাপশন হলেই সেটা আমাদের জ্বালানি খাতের উপর এসে পড়ে, এবং আমরা এটা লক্ষ্য করেছি 2022 সালেও ইউক্রেন রাশিয়া ক্রাইসিসের পরেও আমাদের বারবার জ্বালানি এবং বিদ্যুতের দাম বাড়াতে হয়েছে। বর্তমান পরিস্থিতিতে যদিও অর্থ উপদেষ্টা বলেছেন এই মুহূর্তে মূল্য সমন্বয় করতে হচ্ছে না, কিন্তু প্রাইস যদি ড্রাস্টিক্যালি বাড়ে, কারণ আমাদের তেলের প্রাইসের সাথে এলএনজির প্রাইস এবং অন্যান্য সবকিছু প্রাইসই ইন্টারকানেক্টেড, তখন আমাদের হয়তো আর কোনো অপশন খোলা থাকবে না। তখন হয়তো আমাদের বাধ্য হয়েই জ্বালানির মূল্য সমন্বয় করতে হবে, এবং যেটার সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট গিয়ে ইন্ডাস্ট্রি এবং ট্রান্সপোর্ট সব সেক্টরেই পড়বে। শফিকুল আলম, আমাদের দেশ তো এলএনজি আমদানি নির্ভর দেশ। সেক্ষেত্রে এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে কিভাবে আমরা সামাল দিতে পারবো? আমাদের আসলে পরিকল্পনা কিভাবে নেওয়া উচিত যেন অর্থনীতিতে খুব বেশি একটা প্রভাব না ফেলে? দেখুন, আমাদের আসলে প্রস্তুতিটা অনেক আগেই নেওয়া উচিত ছিল। কোভিড-19 পরেই আমরা বুঝতে পেরেছি যে কোনো ধরনের ডিসরাপশন হতে পারে, পরবর্তীতে ইউক্রেন রাশিয়া ক্রাইসিস। কাজেই এখন এই মুহূর্তে এটাকে সামাল দেওয়ার মতো কোনো ইমিডিয়েট সলিউশন আমাদের হাতে নেই। বারবার আমরা যেটা বলে আসছি, আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে যাতে আমরা জ্বালানি ক্ষেত্রে নিরাপত্তা কিছুটা নিশ্চিত করতে পারি। অবশ্যই আমাদের আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করতে হবে, কিন্তু সেই নির্ভরশীলতা যেন আমরা গ্র্যাজুয়ালি কমাতে পারি। এক্ষেত্রে আমাদের ইমিডিয়েটলি যেটা করতে হবে, রিনিউয়েবল এনার্জিকে অত্যন্ত গুরুত্বের সাথে
কনসিডার করতে হবে এবং এটার এক্সপানশনে সব ধরনের নীতিগত এবং ফিসকাল সাপোর্ট সব প্রদান করতে হবে। অন্যদিকে বাসাবাড়ি ইন্ডাস্ট্রি সব ক্ষেত্রে আমাদের জ্বালানি দক্ষতা বাড়াতে হবে এবং জ্বালানি সাশ্রয়ে মনোযোগী হতে হবে এবং এটাকে আমাদের চিন্তা করতে হবে একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ হিসাবে। শুধুমাত্র একটা করে ডিসরাপশন হবে বা কোনো একটা ইভেন্ট আসবে তখন আমরা শুধুমাত্র রিয়াকশনারি মেজার নিব যে কিভাবে সমাধান করা যায় বা কিভাবে ক্ষতি কমানো যায়, সেটা না। বরং আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে যেন ভবিষ্যতেও কোনো সমস্যা তৈরি হলে সেটা যেন আমরা সহজে সামাল দিতে পারি। শফিকুল আলম, এক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাইব সোর্সিং এর বিষয়ে। আমরা এখনো জ্বালানির বিষয়ে কিন্তু আমরা মধ্যপ্রাচ্য নির্ভর। সেক্ষেত্রে আমরা যদি অন্য দেশগুলোতে সোর্সিং এর দিকে কিছুটা মনোযোগ দিকে দিই অথবা আমরা যদি সোর্সিং এর চেষ্টা করি, সেক্ষেত্রে কি কিছুটা হলেও আমরা এই পরিস্থিতিতে সামাল দিতে পারবো বলে আপনি মনে করেন? দেখুন, এটা একটা প্রক্রিয়া। আমরা আসলে আমাদের ডিপেন্ডেন্সটা আসলে কিভাবে আমরা এটা কমাবো এই মুহূর্তে আসলে সেটা আমি দেখতে পাচ্ছি না। রাদার আমাদের আসলে চিন্তা করতে হবে সেই একই প্রক্রিয়া যেটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, আমাদের আমদানি নির্ভরতাটা কমাতে হবে। গ্র্যাজুয়ালি আমরা যেন এটা কমাতে পারি সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে এবং সেই ক্ষেত্রে আমাদের যে রিসেন্ট বাজেটও গেল সেটার এখন অ্যাপ্রুভাল হবে। তো সো বাজেটেও যাতে আমরা এই জ্বালানি নিরাপত্তা বাড়ানোর জন্য অ্যালোকেশনটা কনসিডার করতে পারি, সেক্ষেত্রে গভর্নমেন্টের এদিকে আরেকটু মনোযোগ দেওয়া উচিত। শফিকুল আলম, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ভরা মৌসুমেও খারাপ সময় পার করছে আম ব্যবসায়ীরা, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। কারণ বাজারে ফল ব্যবসায়ী আড়ত মালিক সমিতি বলছে গত বছরের তুলনায় এবার আমের দাম 30 থেকে 40% কমেছে। তবে কম দামে আম কিনে খুশি ক্রেতারা। রাজধানীর পাইকারি বাজারে হিমসাগর আম্রপালি প্রতি কেজি বিক্রি হচ্ছে 50 টাকায়। গত বছর যা ছিল 90 থেকে 100 টাকা। একই সাথে ল্যাংড়া আমের দাম নেমেছে 40 টাকায়। এবার দেশে আমের ফলন ভালো, তবে ভরা মৌসুমে বাজারে দাম নিয়ে হতাশ ব্যবসায়ীরা। গত বছরের চেয়ে এবছর আমের দাম 30 থেকে 40% কমেছে। সব এলাকার সিজন একসাথে লাগছে। দ্বিতীয়তে ঈদের এই লম্বা 10 দিন বন্ধে মানুষের আসা যাওয়া এটা নিয়ে, তারপরে এই ছুটি কাটাতে কাটাতে আবার সব জায়গার আম একসাথে লেগে গেছে। একসাথে লাগার কারণে সমস্ত আমের বাজার 10 নেমে গেছে। 10 দিন ঈদের ছুটি থাকায় ক্রেতাদের উপস্থিতি ছিল কম, সে তুলনায় আমের সরবরাহ ছিল বেশি। গত বছর হিমসাগর আম এটা আপনার বেচি 80-100 টাকা কেজি, এখন এটার দাম আছে 40 টাকা 50 টাকা কেজি। আমরা ঈদ গাছে এটা পুরো পড়ছে না, এই জন্য মানুষের কাছে টাকা পয়সা কম, খাওয়া কম, বেচা কেনাও কম। এদিকে পাইকারি পর্যায়ে কম দামে আম কিনতে পেরে সন্তুষ্ট ক্রেতারা। 40-45 এরকমে চলতেছে বাজারে, নিয়ন্ত্রণে আছে। খুব কম আবার বেশিও না, মিডিয়ামের ভিতরে আছে আম। এখন বাজার যেভাবে আছে সবাই খেতে পারে। তবে বাজার ঘুরে দেখা গেছে খুচরা ব্যবসায়ী পাইকারি মূল্য থেকে কেজিতে 30 থেকে 40 টাকা বেশি দামে আম বিক্রি করছেন। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংক খাতে খেলাপি ঋণ বাড়তে থাকায় এই ঋণের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণে ব্যর্থ হচ্ছে অনেক ব্যাংক। ফলে চলতি বছরে মাঝ শেষে প্রভিশন ঘাটতির পরিমাণও আশঙ্কাজনকভাবে বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে 1,70,655 কোটি টাকা, যা গত বছরের একই সময়ের চেয়ে 6 গুণ বেশি। গত বছরের মার্চ শেষে প্রভিশন ঘাটতি ছিল 26,585 কোটি টাকা। এক বছরে তা 6 গুণ বেড়ে প্রায় 2.25 লাখ কোটি টাকা হয়েছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ঘাটতি 63,966 কোটি টাকা। অন্যদিকে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রভিশন ঘাটতি 1,07,340 কোটি টাকা। শুধু জানুয়ারি থেকে মার্চ 3 মাসেই ঘাটতি বেড়েছে 64,525 কোটি টাকা। খেলাপি ঋণ বাড়া মাত্র প্রভিশন বাড়বে, রেকর্ড প্রভিশন বাড়লে তো সেটা তো ফুলফিল করতে পারেনি ব্যাংক, যেমন প্রভিশন ঘাটতিও হবে। আর প্রভিশন ঘাটতি হওয়া মানে তার ইম্প্যাক্ট হবে সরাসরি মূলধন ঘাটতি হবে। এটা চেইন ইফেক্ট। প্লাস্টিকের তৈরি স্যান্ডেল থেকে ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে পাদুকা প্রস্তুতকারক সমিতি। স্যান্ডেলে 15% ভ্যাট আরোপের ফলে আমদানি বাড়ার পাশাপাশি দেশের শিল্প ক্ষতিগ্রস্ত হবে বলেও জানান ব্যবসায়ীরা। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, প্লাস্টিকের তৈরি স্যান্ডেলে 2016 সাল থেকে ভ্যাট অব্যাহতি থাকলেও এ বছর
যুক্ত করা হয়েছে। ফলে প্লাস্টিকের তৈরি স্যান্ডেলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করছে স্থানীয় ব্যবসায়ীরা। এছাড়া পার্শ্ববর্তী দেশ থেকে চোরাই পথে স্যান্ডেল এলে দেশের শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পাশাপাশি বেকারত্ব বেড়ে যাওয়ার আশঙ্কা তাদের। ভ্যাট আরোপের ফলে এই শিল্পের সাথে জড়িতরা ক্ষতির মুখে পড়বেন বলেও জানান ব্যবসায়ীরা। ভ্যানগাড়িওয়ালা, টালিগাড়িওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা এদের পণ্য এটা, তে আমরা এটা 150 টাকা পর্যন্ত আমাদের একটা হাইস্ট প্রাইস, কিন্তু এর মধ্যে যদি সরকার আমাদের উপরে ভ্যাট বসায় দেয় তাহলে এই গরিব শ্রেণী যারা আছেন তারা তো এটা আর পড়তে পারবে না। 8 বছর ধরে বন্ধ সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলস, এতে নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি। অর্থ সংকটে হতাশায় ভুগছেন চাকরি হারানো প্রায় 3000 শ্রমিক। বন্ধ হয়ে যাওয়া মিলটি আবারও চালুর দাবি তাদের। কর্তৃপক্ষ বলছে লোকসানের কারণেই মিলটি বন্ধ রয়েছে। সুন্দরবন টেক্সটাইল মিলস সাতক্ষীরার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান। 1983 সালে চালু হওয়া মিলটি একসময় প্রায় 3000 শ্রমিক কাজ করত। মূল ইউনিট ও নীলকলম ইউনিটের আওতায় 39,000-এরও বেশি টাকা ঘুরত প্রতিনিয়ত। তবে জৌলুস বেশি দিন থাকেনি। 1997 সাল থেকে 2017 সাল পর্যন্ত ভর্তুকিতে মিলটি চালু রাখে সরকার। পরে 2017 সালের শেষের দিকে মিলটি ভাড়া নেয় নারায়ণগঞ্জের ট্রেডলিংক লিমিটেড। লোকসানের ফলে 1 বছর চালানোর পর মিলটি বন্ধ ঘোষণা করে ট্রেডলিংক কর্তৃপক্ষ। সাতক্ষীরা শহরের উপকণ্ঠে মাগুরায় টেক্সটাইল মিলকে ঘিরে গড়ে উঠেছে বাজার, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা সরকারি স্থাপনা। একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠানটি অবিলম্বে চালু করতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি শ্রমিকদের। পড়ে না থেকে যদি এই মিলটা পুনরায় আবার চালু হতো তাহলে এলাকার বহু মানুষ কর্মসংস্থানের একটা ব্যবস্থা হতো। মিলের পড়ারা শ্রমিক ছিলাম, মিলে চাকরি করেছি দীর্ঘদিন। এখন কথা হলো বিভিন্ন অজুহাতে লস মাছ এটা অর্ডার দেখে এই মিলটা বন্ধ করে দিয়েছে সরকার। এই পর্যন্ত এই 2025 সাল পর্যন্ত আমাদের খুব দুর্বিষহ দিন যাপন করছি। আমরা চাই সুন্দরবন টেক্সটাইল মিলস আবার পুনরায় চালু হোক। লোকসানের কথা স্বীকার করে জেলা প্রশাসক বলছেন, এলাকাটিতে একাধিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এক বা একাধিক শিল্প কারখানা হয়তো এটা মানে গড়ে তোলার একটা সরকারের প্ল্যান আছে, এবং যদি এটা গড়ে তোলা যায় তাহলে যেমন সাতক্ষীরা স্থানীয় বাসীরা মানে এখানে হয়তো কর্মসংস্থানের একটা সুযোগ পাবেন। সাতক্ষীরা শহরের মাগুরায় 30 একর জায়গায় স্থাপন করা হয় মিলটি। দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় মরিচা পড়ে নষ্ট হচ্ছে কয়েক কোটি টাকার যন্ত্রপাতি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নির্মাণের 3 বছরেও বরাদ্দ দেওয়া হয়নি ঝিনাইদহের নগর বাথান বাজার ভবন। ব্যবহার না হয় একদিকে নষ্ট হচ্ছে ভবনের বিভিন্ন অংশ, অন্যদিকে ঘরের অভাবে খোলা আকাশের নিচে ব্যবসা করছেন বাজারের অনেক ব্যবসায়ী। উপজেলা প্রকৌশলী জানান, নীতিমালা তৈরি হলে দোকান ঘরগুলো বরাদ্দ দেওয়া হবে। গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 2021 সালে নগরবাথান বাজারে নির্মিত হয় দ্বিতল ভবন। 3 কোটি 10 লাখ টাকা ব্যয় ধরা হলেও 2.5 কোটি টাকার মধ্যে 2022 সালের সেপ্টেম্বরে শেষ হয় নির্মাণ কাজ। 1 বছর পর 2023 সালের অক্টোবরে সদর উপজেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয় মার্কেটটি। মার্কেটের নিচতলায় রয়েছে মাছ, মাংস ও সবজি বাজারের জায়গা, আর দোতলায় 10টি দোকানঘর রাখা হয়েছে অন্য ব্যবসা প্রতিষ্ঠান বরাদ্দের জন্য। তবে নির্মাণ কাজ শেষ হওয়ার 3 বছর পরও চালু হয়নি মার্কেটটি। এতে দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ীরা। অব্যবহৃত থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ভবনটির বিভিন্ন অংশ। এই ভবনটি অদ্যাবধি 3 বছর আগে শেষ হয়েছে, কিন্তু আজও পর্যন্ত চালু হয়নি। চালু করলে এই বাজারের মানুষগুলো উপকৃত হবে এবং তাদের ব্যবসা বাণিজ্যগুলো সুফলভাবে এগিয়ে যাবে। দোকান বরাদ্দের নীতিমালা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জানিয়ে সেটি চূড়ান্ত হলে দোকানগুলো বরাদ্দ দেওয়া হবে বলে জানান উপজেলা প্রকৌশলী। মার্চ মাসে আমাদের বরাদ্দ কমিটির যে মিটিংটা হয় সেখানে আমরা যে রেজুলেশনটা করি তাতে মিনিস্ট্রি পর্যায়ে আমরা এই রেজুলেশনটা পাঠাই যে উক্ত পরিপত্রটা যেন চূড়ান্ত হয়। চূড়ান্ত হইলে আমাদের এই বাজারটা, আমাদের যে দোকানগুলো আছে সেগুলো আমরা বরাদ্দ দিতে পারবো। নগর বাথান বাজারে 300-এরও বেশি দোকান রয়েছে। প্রতি শনি ও মঙ্গলবার বসে হাট। বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এখান থেকে সবজি কিনে নিয়ে যান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
শেয়ার বাজারের খবর। সপ্তাহের তৃতীয় কার্য দিবসে নেতিবাচক ঢাকা স্টক এক্সচেঞ্জ। এ সময় ডিএসইর প্রধান সূচক কমেছে 43.97 পয়েন্ট। লেনদেন আবারও নেমেছে 300 কোটির ঘরে। এছাড়া শেয়ার দর কমেছে প্রায় 70 কোম্পানির। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 0.09 পয়েন্ট। মঙ্গলবার দিনের শুরুতে ইতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। প্রথম 10 মিনিটেই প্রধান সূচক বাড়ে 9 পয়েন্ট। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক 43.97 পয়েন্ট কমে অবস্থান করছে 4739 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। আজ মোট লেনদেন হয় 313 কোটি 62 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 103 কোটি 75 লাখ টাকা। হাত বদলে অংশ নেয়া 397টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 67টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 276টি এবং অপরিবর্তিত 54টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম লাভেলো, দ্বিতীয় বীজ হ্যাচারি, তৃতীয় অবস্থানে অগ্নি সিস্টেমস। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম সেন্ট্রাল ইন্স্যুরেন্স, দ্বিতীয় জাহিনী স্পিনিং, তৃতীয় অবস্থানে মুন্ন অ্যাগ্রো। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 0.09 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 13,245 পয়েন্টে। লেনদেন 11 কোটি 17 লাখ টাকার শেয়ার। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হয়েছে 122 টাকায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 170 টাকা 68 পয়সায়। বেড়েছে ইউরোর দরে, বিনিময় হচ্ছে 145 টাকা 33 পয়সায়। ভারতীয় রুপির দর অপরিবর্তিত রয়েছে, বিনিময় হচ্ছে 1 টাকা 45 পয়সায়। দর বেড়েছে সৌদি রিয়েলের, বিনিময় হচ্ছে 32 টাকা 68 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দরও বেড়েছে, বিনিময় হচ্ছে 33 টাকা 39 পয়সায়। কুয়েতি দিনারের দর কমেছে, বিনিময় হচ্ছে 400 টাকা 79 পয়সায়। এছাড়া মালয়েশিয়ান রিঙ্গিতের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 28 টাকা 93 পয়সায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে বিস্তারিত চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আপনাদের পরবর্তী সংবাদে।